আচ্ছা, একবার ভাবুন তো, একটা গাড়ির দুটো চাকা যদি সমান না হয়, একটা ছোট আর একটা বড়, তাহলে গাড়িটা কি সামনে এগোতে পারবে? পারবে না, তাই না? ঠিক ১০০ বছরেরও বেশি সময় আগে বেগম রোকেয়া ঠিক এই সহজ প্রশ্নটা দিয়েই আমাদের সমাজের একটা বিশাল সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। তো চলুন, আজ আমরা তার সেই অসাধারণ প্রবন্ধ অর্ধাঙ্গীর গভীরে ডুব দিই। দেখব এটা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। তো এই অসাধারণ লেখাটা বোঝার আগে চলুন প্রথমে জেনে নিই এর পিছনের মানুষটিকে। তিনি আর কেউ নন, বেগম রোকেয়া, যাকে বলা হয় বাংলার নারী জাগরণের অগ্রদূত। দেখুন, বেগম রোকেয়াকে শুধু একজন লেখিকা বললে কিন্তু মস্ত বড় ভুল হবে। তিনি ছিলেন তার থেকেও অনেক বেশি কিছু, একজন সত্যিকারের বিপ্লবী। চিন্তা করুন, সেই সময় দাঁড়িয়ে তিনি কি অসামান্য ঝুঁকি নিয়ে মেয়েদের জন্য স্কুল তৈরি করেছেন। লিখেছেন সুলতানার স্বপ্নের মতো একটা লেখা, যা আজকের দিনেও আমাদের অবাক করে দেয়। মানে নারী অধিকারের যে ভিত্তি, সেটা কিন্তু তিনিই গড়ে দিয়ে গেছেন। সত্যি বলতে তার প্রত্যেকটা কাজই ছিল সময়ের থেকে অনেক অনেক এগিয়ে। এই একটা লাইনেই বেগম রোকেয়া পুরো সমাজের মূল সমস্যাটা একেবারে ছবির মতো করে তুলে ধরেছেন। একটা অচল হয়ে যাওয়া গাড়ি, যেটা শুধু এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। এই উপমাটা দিয়েই তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সেই অসামঞ্জস্য, যা সমাজকে সামনে এগোতেই দিচ্ছিল না। কি অসাধারণ একটা পর্যবেক্ষণ, তাই না? তো প্রশ্ন হল, সমাজের এই দুই চাকার গাড়িটা কেন শুধু বৃত্তের মধ্যেই ঘুরছিল? কেন সামনে এগোতে পারছিল না? চলুন এই মূল ধারণাটা একটু ভেঙে দেখি, কারণ অর্ধাঙ্গী প্রবন্ধের আসল সারমর্ম কিন্তু এখানেই লুকিয়ে আছে। রোকেয়া এই অস্বস্তিকর ছবিটা আমাদের সামনে এঁকেছেন শুধু এটা বোঝানোর জন্য যে সমাজে পুরুষকে সবল আর নারীকে দুর্বল করে রাখা হয়, সেই সমাজটা আসলে একটা বিকৃত সমাজ। এটা কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারে না। ভাবুন তো, এরকম একটা বিকলাঙ্গ শরীর নিয়ে কোনো সমাজ কি সুস্থভাবে চলতে পারে? কখনোই না। রোকেয়ার মতে সমাজের এই যে বিকৃতি, এটা কিন্তু স্বাভাবিক কিছু ছিল না, বরং এটা ছিল একটা গভীর রোগের লক্ষণ। তিনি এই অবনতির মূল কারণ হিসেবে যা চিহ্নিত করেছেন, তা আজও আমাদের একেবারে নাড়িয়ে দেওয়ার মতো। এখানেই রোকেয়ার সবচেয়ে যুগান্তকারী পর্যবেক্ষণটা লুকিয়ে আছে। তিনি বলছেন, আসল শিকলটা হাতে পায়ে নয়, আসল শিকলটা হলো মনে। যখন শিক্ষার অভাবে একটা পুরো জনগোষ্ঠী তাদের বন্দিদশাকেই স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করে, তখন মুক্তির আসল পথটাই তো বন্ধ হয়ে যায়। এটাই হলো মানসিক দাসত্ব। আর নিজেরই কথাগুলোকে প্রতিষ্ঠা করার জন্য রোকেয়া কিন্তু কোনো আবেগের আশ্রয় নেননি, বরং তার চারপাশের সমাজ থেকেই তুলে এনেছিলেন একেবারে ধারালো, অকাট্য সব যুক্তি। চলুন তার কিছু প্রমাণ আমরা নিজেরাই একটু দেখে নিই। এই যে তুলনাটা, এটা একেবারে পরিষ্কার করে দেয় যে বৈষম্যটা ঠিক কতটা গভীরে ছিল। বিষয়টা শুধু টাকা পয়সা বা সম্পত্তির মধ্যেই কিন্তু আটকে ছিল না। আসল সমস্যাটা ছিল জ্ঞান আর সুযোগের মতো অবস্তুগত সম্পদেও। মানে একদিকে ছেলে হবে শমসুল উলামা, মানে কিনা পণ্ডিতদের সূর্য, আর অন্যদিকে মেয়ে, সে হবে নজমুন্নেসা, মানে ঘরের কোণে নারীদের মধ্যে একটা তারা। কি ভয়ঙ্কর এক বাস্তবতা, তাই না? এখানেই শেষ নয়, তিনি এমনকি সমাজের শ্রদ্ধেয় পৌরাণিক কাহিনীগুলোকেও ব্যবচ্ছেদ করে দেখিয়েছেন যে নারীর অধীনতার ধারণাটা কতটা গভীরভাবে আমাদের সংস্কৃতি আর চিন্তার মধ্যে গেঁথেছিল। তিনি সরাসরি সেই ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছেন, যা সমাজ এতদিন ধরে প্রশ্নাতীতভাবে মেনে নিয়েছিল। বেশ, সমস্যা তো বোঝা গেল, কিন্তু এই গভীর সমস্যাগুলোর জন্য রোকেয়ার সমাধানটা কি ছিল? তার সমাধানটা ছিল একই সাথে যুগান্তকারী এবং অসাধারণভাবে বাস্তবসম্মত। তিনি সমাজকে ভাঙতে চাননি, বরং নতুন করে গড়তে চেয়েছিলেন। তিনি তৎকালীন পুরুষ সমাজকে একটা দারুণ বার্তা দিয়েছেন। বলেছেন, তার লক্ষ্য কোনো পত্নী বিদ্রোহ বা সমাজকে ওলটপালট করে দেওয়া নয়। তার লক্ষ্য হল সমাজের অপর অর্ধেককে, অর্থাৎ নারীকে শক্তিশালী করে তোলা, যাতে পুরো সমাজটাই আরও মজবুত হতে পারে। কারণ সোজা হিসেব, দুটো চাকা সমান না হলে গাড়িটা চলবে কি করে? আর এই একটা বাক্যেই লুকিয়ে আছে তার দর্শনের মূল কথা। স্বামী শব্দটার মধ্যে একটা মালিকানার ভাব আছে, তাই না? তিনি সেটার বদলে অর্ধাঙ্গ শব্দটি ব্যবহারের প্রস্তাব দিলেন। এটা শুধু একটা শব্দের পরিবর্তন ছিল না, এটা ছিল পুরো চিন্তাভাবনার একটা পরিবর্তন, মালিকানা থেকে সরাসরি অংশীদারিত্ব উত্তরণ। আচ্ছা, রোকেয়ার এই যে এত শক্তিশালী সব যুক্তি, এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু আসল চ্যালেঞ্জটা আসে পরীক্ষার খাতায়, তাই না? বিশেষ করে যখন একটা উদ্দীপক বা সিনারিও দিয়ে প্রশ্ন করা হয়। তো চলুন এবার একটু প্র্যাকটিক্যাল হওয়া যাক। দেখে নিই এই অসাধারণ বিশ্লেষণটাকে কিভাবে একটা দুর্দান্ত সৃজনশীল প্রশ্নের উত্তরে সাজিয়ে তোলা যায়। এখানে একটা খুব সহজ ৩ ধাপের কৌশল আছে। প্রথমে উদ্দীপকের মূল সমস্যাটা ধরুন, দ্বিতীয় ধাপে সেটাকে অর্ধাঙ্গী প্রবন্ধের কোনো যুক্তির সাথে মেলান, আর সবশেষে প্রবন্ধের ধারণা ব্যবহার করে পুরো বিষয়টা ব্যাখ্যা করুন।
এই কাঠামোটা মাথায় রাখলে প্রতিবারই একটা গোছানো আর সম্পূর্ণ উত্তর লেখা সম্ভব হবে। চলুন এই কৌশলটা একটা নমুনা উদ্দীপকের ওপর প্রয়োগ করে দেখি। এই যে রেনু আর রাজুর গল্প, এরকম পরিস্থিতি কিন্তু আমাদের আশেপাশে এখনও হামেশাই দেখা যায়, তাই না? দেখুন তো কত সহজে বিশ্লেষণটা হয়ে গেল। উদ্দীপকের মূল ভাব হল লিঙ্গ বৈষম্য, অর্ধাঙ্গীর সাথে এর সংযোগ হল শিক্ষা ও স্নেহের ক্ষেত্রে পক্ষপাতিত্ব, আর ব্যাখ্যায় আমরা বলতে পারি রেনুর মায়ের চিন্তাভাবনাটাই হল সেই মানসিক দাসত্ব, আর এই পরিবারটাই হল রোকেয়ার বলার সেই অচল দ্বিচক্র শকটের একটা ছোট সংস্করণ। ব্যাস, উত্তর তৈরি। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। বেগম রোকেয়া তো তার সমাজের সামনে একটা আয়না তুলে ধরেছিলেন। প্রশ্ন হল, 1 শতাব্দীরও বেশি সময় পরে সেই একই আয়নায় তাকালে আমরা আজকের দিনে কি দেখতে পাই? কতটা বদলেছে আমাদের সমাজ, আর কতটা পথ চলাই বা এখনও বাকি? উত্তরটা কিন্তু আমাদের সবার নিজেকেই খুঁজে বের করতে হবে।